আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের ক্রম বিকাশ অর্থাৎ পেজ নাম্বার 5 থেকে আলোচনা করব। তো তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে নেবা। আরেকটি কথা সেটা হচ্ছে পেজ নাম্বার 5 এটা হচ্ছে নতুন বইয়ের পেজ। তো তোমরা তোমাদের আগের বইতে বা পুরাতন বইতে পেজ নাম্বার 4 পেতে পারো। তো অবশ্যই পেজ নাম্বারের দিকে খেয়াল রাখে তোমরা টপিকটির দিকে খেয়াল রাখো। টপিক হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্রম বিকাশ। আধুনিক সভ্যতা হচ্ছে বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের এই অগ্রগতি একদিনে হয়নি, হাজার হাজার বছর থেকে অসংখ্য বিজ্ঞানী গবেষকের অক্লান্ত পরিশ্রমে একটু একটু করে আধুনিক বিজ্ঞান বর্তমান অবস্থায় পৌঁছেছে। মনে রাখতে হবে, প্রাচীনকালে তথ্যের আদান প্রদান এত সহজ ছিল না। বিজ্ঞানের গবেষণার ফলাফল একে অন্যকে জানাতে যথেষ্ট বেগ পেতে হতো। হাতে লিখে বই প্রস্তুত করতে হয়তো সেই বইয়ের সংখ্যা ছিল খুব কম। তার মানে তোমরা যে এখন সহজে বই পাচ্ছ বা মার্চে বা ফেব্রুয়ারিতে বই পাবে, সেটা খুব সহজে আগে ছিল না। এই বই হাতে লিখে প্রকাশ করা হতো এবং এই বইয়ের সংখ্যাও ছিল খুব কম। প্রচলিত বিশ্বাসের বিরুদ্ধে কথা বলতে সাহসের প্রয়োজন ছিল। বিজ্ঞানীদের বিন্দু করে রাখা বা পুড়িয়ে মারার উদাহরণও রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো বিজ্ঞানী যখন একটা যুক্তি বা তর্ক উপস্থাপন করে যে এটা এটা না এটা, তখন তারা এটার বিরোধিতা করছে, কাউকে পুড়িয়ে মারার উদাহরণও রয়েছে। তারপরে জ্ঞানের অন্বেষণ থেমে থাকেনি। বিজ্ঞানীরা প্রকৃতির রহস্য উন্মোচন করে আমাদের এই আধুনিক বিজ্ঞান উপহার দিয়েছেন। বিজ্ঞানের ইতিহাসকে আমরা কয়েকটি পর্বে ভাগ করতে পারি। তো এটা হচ্ছে প্রথম আদি পর্ব বা আদি পর্ব বলতে পারি আমরা। গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান, এগুলো নিয়ে মূলত গড়ে উঠেছে আদি পর্ব। তো আমরা আদি পর্বে জানবো যে কী কী এখানে তথ্য দেওয়া আছে। যে বর্তমানে বিজ্ঞান, পদার্থবিজ্ঞান বলতে আমরা যে বিষয়টিকে বুঝি বা বোঝায়, প্রাচীনকালে সেটি শুরু হয়েছিল জ্যোতির্বিদ্যা, আলোকবিজ্ঞান, গতিবিদ্যা ও গণিতের গুরুত্বপূর্ণ জ্যামিতির সমন্বয়। অর্থাৎ আমরা বর্তমানে যে পদার্থবিজ্ঞান বলতে যা বুঝি সেটা শুরু হয়েছিল প্রাচীনকালে জ্যোতির্বিদ্যা, এরপরে আলোকবিজ্ঞান, গতিবিদ্যা আর হচ্ছে গণিতের গুরুত্বপূর্ণ কিছু জ্যামিতির সমন্বয় মূলত এটা গড়ে উঠেছিল। গ্রিক বিজ্ঞানী থেলিসের নাম আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে, কারণ তিনি সর্বপ্রথম কার্যকর যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় ও পৌরাণিক কাহিনী ব্যাখ্যা করতে অস্বীকার করেছিলেন। অর্থাৎ তুমি আগের কাহিনী বা ধর্ম এগুলো ছাড়া মূলত যুক্তি এবং তর্ক, অর্থাৎ এখানে বলেছে তিনি প্রথম কার্যকর যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় ও পৌরাণিক কাহিনীর ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছেন। অর্থাৎ তুমি যদি ধর্ম দিয়ে ব্যাখ্যা করো অথবা পুরাতন কাহিনী দিয়ে ব্যাখ্যা করো, এগুলো দিয়ে যদি ব্যাখ্যা করো, সেগুলো তিনি গ্রহণ করেননি এবং তিনি চেয়েছেন কার্যকর এবং যুক্তিসম্মত একটা যুক্তিসম্মত একটা উপস্থাপনা চেয়েছেন। তো থেলিসের সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন। লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন। তো তোমরা লোডস্টোন সম্পর্কে অনেক জানতে চাও যে লোডস্টোন জিনিসটা কী। তো লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে আমরা যদি একটু জেনে নেই, আমরা একটু পরেই সেটা জেনে নেব। তো তার আগে এটা শেষ করে নেই যে সেই সময়ে গণিতবিদ বিজ্ঞানীদের মাঝে পিথাগোরাস একটি স্মরণীয় নাম। জ্যামিতি এবং কম্পমান তারের উপর তার মৌলিক কাজ ছিল। তাহলে যদি প্রশ্ন করা হয় যে জ্যামিতি এবং কম্পমান তারের উপর মৌলিক কাজ কে করেছিলেন, সেটা হচ্ছে পিথাগোরাস। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক আছে, যার নাম দেওয়া হয়েছিল অ্যাটম। অ্যাটম মানে হচ্ছে যা অবিভাজ্য, যা ভাঙা যায় না। তো ইনি প্রথম এই যে অ্যাটমের ধারণা দেয় ডেমোক্রিটাস। এই নামটি আধুনিক পদার্থবিজ্ঞানে ব্যবহার করা হয়ে থাকে, তবে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তার ধারণাটি প্রমাণের কোনো সুযোগ ছিল না। তো অ্যাটমের বিষয়ে তোমরা অবশ্যই রসায়ন বইতে দেখতে পাবা। তো আমরা যখন রসায়ন ক্লাস নেব অবশ্যই এটা বিস্তারিত আলোচনা করব। তো এরপরে সেই সময়ের সবচেয়ে বড় দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টটলের মাটি, পানি, বাতাস, আগুন দিয়ে সব কিছু তৈরি হওয়ার মতবাদটি অনেক বেশি গ্রহণযোগ্য ছিল। তার মানে আমরা অ্যারিস্টটলের বিশ্বাস করছেন যে মাটি, পানি, বাতাস, আগুন দিয়ে যে সব কিছু তৈরি হওয়ার মতবাদটি কী ছিল, অনেক গ্রহণযোগ্য ছিল। আরিস্তারাকাস প্রথমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন এবং তার অনুযায়ী সেলুকাস যুক্তিতর্ক দিয়ে সেটি প্রমাণ করেছিলেন, যদিও সেগুলো এখন কালের গর্ভে হারিয়ে গেছে। গ্রিক বিজ্ঞান এবং গণিত তার সর্বোচ্চ শিখরে উঠেছিল সর্বকালের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী আর্কিমিডিসের সময়। তরল পদার্থে ঊর্ধ্বমুখী বলের একটি বিষয়টি এখন বিজ্ঞান বইয়ের পঠনসূচিতে আছে। অর্থাৎ তোমরা যখন পদার্থের অবস্থা চাপ অধ্যায়টি পড়বা, তখন বুঝতে পারবো যে তরলের ঊর্ধ্বমুখী বল, অর্থাৎ তরলের ঊর্ধ্বমুখী বল, এটাকে আমরা বলতে পারি প্লবতা। তো এই প্লবতা এটি মূলত ধারণা দিয়েছিলেন আর্কিমিডিস। তো আর্কিমিডিসের ধারণা থেকে তরলের ঊর্ধ্বমুখী বল বা প্লবতাতে আমরা ধারণা পেয়ে থাকি। তো এটা তোমরা অবশ্যই পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ যখন অধ্যায়টি আমরা পড়াবো, তখন অবশ্যই তোমরা এগুলো দেখতে পারবা।
গোলীয় আয়না সূর্য রশ্মিকে কেন্দ্রীভূত করে দূর করতে শত্রুর যুদ্ধজাহাজে আগুন ধরিয়ে তিনি যুদ্ধের সহায়তা করেছিলেন। গ্রিক আমলে আরেকজন বিজ্ঞানী ছিলেন ইরাটোস্থেনিস, যিনি সেই সময় সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন। তো যদি প্রশ্ন করা হয় পৃথিবীর ব্যাসার্ধ কে বের করেন, তাহলে তোমরা বলবা যে পৃথিবীর ব্যাসার্ধ বের করেন ইরাটোস্থেনিস। তো এই তথ্যগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। পাশাপাশি এর প্রায় ১,৫০০ বছর জ্ঞানবিজ্ঞানের চর্চা বন্ধ হয়েছিল। তাহলে জ্ঞানবিজ্ঞানের চর্চা প্রায় ১,৫০০ বছর কী ছিল? বন্ধ ছিল। এরপরে শুধু ভারতীয়, মুসলিম, চীনা ধারার সভ্যতা গ্রিক ধারার এই জ্ঞান চর্চাকে বাঁচিয়ে রেখেছিল। ভারতবর্ষে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত এবং ভাস্কর গণিত ও জ্যোতির্বিদ্যার অনেক মূল্যবান কাজ করেছেন। শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করার কাজটিও ভারতবর্ষ করা হয়েছিল। অর্থাৎ শূন্যকে সত্যিকার অর্থে যে ব্যবহার করা হয়, এটা শূন্যের আবিষ্কারক মূলত হচ্ছে ভারতের আর্যভট্ট মূলত শূন্য সত্যিকার অর্থে যে ব্যবহার করা হয়, অর্থাৎ সেটি মূলত দেখিয়েছিলেন আর্যভট্ট। তো যদি প্রশ্ন আসে শূন্যকে আবিষ্কার করেন কে, সেটা হচ্ছে আর্যভট্ট। মুসলিম গণিত বিজ্ঞানীদের ভেতর আল খওয়ারিজমের নাম আলাদাভাবে উল্লেখ করতে হবে। তার লেখা আল জাবির বই থেকে বর্তমান আলজেব্রা নামটি এসেছে। অর্থাৎ আমরা যে গণিতের বীজগণিত যে আলজেব্রা পড়ি, সেটা হচ্ছে যে আল জাবির থেকে মূলত আলজেব্রা নামটি এসেছে। ইবনে আল হাইয়াম থেকে আলোকবিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ ইবনে আল হাইয়ামকে মূলত আলোকবিজ্ঞানের কী বলা হয়? স্থপতি বলা হয়। জাবির ইবনে হাইয়াম বা ইবনে আল হাইয়াম। তো আলোকবিজ্ঞানের স্থপতি যদি প্রশ্ন করা হয় যে আলোকবিজ্ঞানের স্থপতিকে, তা প্রশ্ন আসবে এক কথায়, এই প্রশ্নটির অ্যান্সার হবে যে জাবির ইবনে আল হাইয়াম। এটাও আমরা বলতে পারি, শুধু ইবনে আল হাইয়ামও বলতে পারি। আল মাসুদি প্রকৃতির ইতিহাস নিয়ে 30 খণ্ডে একটি এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ, এটা আমরা বলতে পারি এনসাইক্লোপিডিয়া হচ্ছে বিশ্বকোষ, লিখেছিলেন। ওমর খৈয়ামের নাম সবাই কবি হিসেবে জানে, কিন্তু তিনি ছিলেন উঁচু মাপের একজন গণিতবিদ, জ্যোতির্বিদ, দার্শনিক। চীনা গণিতবিদ ও বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞান নিয়ে অনেক কাজ করেছেন। তাদের মাঝে শেন কুয়োর নামটি উল্লেখ করা যায়, যিনি চুম্বক নিয়ে কাজ করেছেন এবং ভ্রমণের সময় কম্পাস ব্যবহারের দিক নির্ধারণ করার বিষয়টি উল্লেখ করেছেন। অর্থাৎ চুম্বক নিয়ে যখন কোনো কাজ করা এবং চুম্বকের যে ধর্ম, চুম্বকের দিক নির্ণয়, এটা মূলত ব্যবহার করেন বা এটা মূলত ধারণা দেন শেন কুয়োর। তো অবশ্যই তোমরা এগুলো ভালো করে পড়বা এবং আগামী ক্লাসে এগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব।